আমাকে কি সারা জীবন এভাবে গাছ হয়েই থাকতে হবে? কোনোদিন কি বাবা মাকে দেখতে পাবো না আমি? এই বনে আমার সঙ্গে কথা বলার মতো কেউ নেই। একা একা আর কতদিন আমাকে নিশ্চয় জীবন কাটাতে হবে? কত বছর হয়ে গেল মাকে দেখি না আমি। বাহ, ওই পাখিটা তো বেশ সুন্দর দেখতে। এ কি, ওর পিছনে যে একটা শেয়াল ওকে ধরার জন্য ওৎ পেতে আছে। এখনই পাখিটাকে সাবধান করতে হবে। ও মিষ্টি পাখি, শুনছো? বলছি, বাঁচতে চাইলে এখনই ওখান থেকে পালাও। তোমার পিছনে যে একটা শেয়াল তোমাকে ধরার জন্য ওৎ পেতে আছে। মেঘমালার কথা শুনে পাখিটা সেখান থেকে উড়ে গিয়ে অন্য একটা গাছের ডালে বসলো, আর শেয়ালটা পাখিটাকে ধরতে না পেরে সেখান থেকে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে শেয়ালের হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু তুমি তো একটা গাছ, এভাবে মানুষের মতো কথা বলছো কি করে? আমি মেঘমালা। আমার সামনে কেউ বিপদে পড়লে আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। আমার মনে হয় এটা আমার দায়িত্ব। তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। বাহ, তুমি কি সুন্দর বুদ্ধিমতীর মতো কথা বললে। তবে একটি গাছ হচ্ছে কথা বলতে পারে তা আমার জানা ছিল না। তুমি অনেক ভালো আর আজব। আমি কোনো ফুল গাছ নই বন্ধু, আমি একজন মানুষ কন্যা। তবে ভাগ্যের এক নির্মম পরিহাসে আজ আমি গাছ হয়ে এখানে জীবন কাটাচ্ছি। এসব তুমি কি বলছো? তাহলে তো তোমার অনেক দুঃখ। কি আর করব বলো, এটাই যে আমার নিয়তি। দুঃখ তো হয়, কিন্তু কিছু করার তো নেই। দুঃখ করো না মেঘমালা, আজ থেকে আমরা দুজনে বন্ধু। তুমি তোমার সব দুঃখ আমাকে খুলে বলতে পারো, তাহলে তোমার কষ্টটা একটু হালকা হবে। তাহলে শোনো সে কথা। আজ থেকে অনেক বছর আগের কথা। আমার বাবা নিজে পছন্দ করে আমার মাকে বিয়ে করেছিল। তাদের সংসার বেশ ভালোই যাচ্ছিল, তাদের সুখের সংসার ছিল। কিন্তু আমার মায়ের কপালের সুখ আমার দাদির সহ্য হয়নি। আমার দাদি খুবই লোভী মানুষ ছিল। সে চাইতো আমার বাবা যেন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে অনেক অনেক টাকা জিনিসপত্র নিয়ে আসে। কত করে চেয়েছিলাম ছেলেটাকে আমার ওই বড় লোক ফুফাতো ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দেব, আর অনেক টাকা পয়সা আনবো, ঘর ভর্তি জিনিস আনবো। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, ওই ভিখিরি অলক্ষীটা আমার ছেলের ঘাড়ে চেপে বসলো, কিছুই পেলাম না। আর এদিকে আমার ছেলেটাও হয়েছে বউ ভক্ত একেবারে, আর সহ্য হয় না, অসহ্য একদম। যাক, সোজা পথে কাজ না হলে কি করতে হবে তা আমারও জানা আছে। এখনই আমি কবিরাজের কাছে যাব। কবিরাজ বাবা, আমাকে বিপদ থেকে বাঁচান, আমাকে একটা উপায় বলুন। আমারে সব ঘটনা কইলা ক, নাইলে তোরে কিভাবে সাহায্য করবো? আমার ছেলেকে আমি আমার হাতের মুঠোয় রাখতে চাই। আমি চাই ও যেন আমার সব কথা মেনে চলে। এর জন্যই আপনার সাহায্য লাগবে আমার। ঠিক আছে, এই নে, এই বোতলে পানি পড়া আছে। এইটা তোর ছেলের খাবারের লগে মিশাইয়া দিবি, তাতে কাজ হইয়া যাইব। ধন্যবাদ কবিরাজ বাবা আপনাকে। তবে আমি এখন আসি। রমিজের দুপুরের খাবার সময় তো প্রায় হয়ে গেল। যাই, খাবারের সঙ্গে পানিটা মিশিয়ে
রমিজকে খাবারটা দিয়ে আসি। বাবা রমিজ, এই নে, তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আপনি কেন কষ্ট করে খাবার আনতে গেলেন মা? আমি তো এখনই আনতে যাচ্ছিলাম। তুমি আনতে যাচ্ছিলে তাতে কি? আমার ছেলের খাবারটুকু আমি নিয়ে এসেছি, তাতেও তোমার এত সমস্যা? তুমি শুধু আমাকে আমার ছেলের থেকে দূরে সরিয়ে রাখতে চাও। আমি কি কিছু বুঝি না? নিজের ছেলের জন্য একটু খাবার এনেছি, তা নিয়েও আমাকে কথা শুনতে হয়। কি পোড়া কপাল আমার! না মা, জয় ঠিক ওভাবে কথাটা বলেনি। তুমি ওকে অযথাই ভুল ভাবছো। থাক, তোকে আর বউয়ের পক্ষ নিতে হবে না। খাবারটা রেখে গেলাম, ইচ্ছে হলে খেয়ে নিস। একবার খা, তারপরে এমনিতেই আমার হাতে চলে আসবি। এরপরে কি হলো মেঘমালা? এরপর আমার বাবা দাদির পানি পোড়া খেয়ে দাদির বসে চলে গেল, আর তার কথা মতো বড়লোক বাবার একমাত্র মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। তারপর থেকেই আমার মায়ের দুঃখ শুরু। আমার সৎ মা আমার মাকে একদমই পছন্দ করতো না। এর কিছুদিন পরেই আমার জন্ম হয়, আর আমার মায়ের মতো আমার কপালেও দুঃখ শুরু হয়ে যায়। কে কোথায় আছো দেখে যাও, বড় বউয়ের যে ফুটফুটে কন্যা হয়েছে। এই যে ছোট বউ, তোমার শাশুড়িকে ডাকো, তার হাতেই তার নাতনিকে তুলে দিই। কই দেখি, এত সুন্দর ফুটফুটে মেয়ে? না না, এই সন্তানের মুখ দেখলে তো আমার বর তার বড় বউকে আর সন্তানকে বেশি ভালোবাসবে, তাতে আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে। এ আমি কিছুতেই হতে দেব না। দাইমা, আপনাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে বলো? এই মেয়েকে জীবিত মাটি চাপা দিতে হবে। ওকে কিছুতেই বাঁচিয়ে রাখা চলবে না। না না, এ যে বড় অন্যায় কাজ, এ কাজ আমি করতে পারবো না। আপনি যদি কাজটা করেন তাহলে আমি আপনাকে 10,000 টাকা দেব। এবার ভেবে দেখুন কি করবেন। এতগুলো টাকা তো আমি কোনোদিন একসাথে দেখিনি। আমার তো কেউ নেই। এই টাকাগুলো হলে অনেক দিন ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ, আমি রাজি। বলো কি করতে হবে আমাকে? ওই মেয়েকে নিয়ে আমার সঙ্গে জঙ্গলে চলেন। কাজটা সেখানেই সারতে হবে, যাতে কেউ টের না পায়। এরপরে তারা আমাকে এখানে নিয়ে এসে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়, আর একটা সূর্যমুখী গাছের ডাল এখানে পুঁতে দিয়ে যায়। সেই থেকে আমি সূর্যমুখী গাছ হয়েই বেঁচে আছি বন্ধু। কি নির্মম ঘটনা! তোমার সঙ্গে তো তাহলে খুবই খারাপ হয়েছে। জানো তো, আমার না এত কিছুর পরেও দুঃখ থাকতো না যদি মায়ের একটু খোঁজ পেতাম। মাকে খুব মনে পড়ে। জন্মের পর মা আমার মুখটাও দেখেনি। তুমি কি আমাকে আমার বাবা মায়ের খবর নিয়ে এসে দিতে পারো? হ্যাঁ, কেন নয়। আমি এখনই গিয়ে তোমার বাবা মায়ের খবর এনে তোমাকে দেব। তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি এখনই যাচ্ছি। এই জঙ্গলের শেষে যে প্রথম বাড়িটা আছে ওটাই আমার বাড়ি। তবে আমি জানি না আমার বাবা মা এখনো ওখানে থাকে কিনা। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি এখনই যাচ্ছি। একটু অপেক্ষা করো, সব খবরই পেয়ে যাবে। যাই, ঘরের পিছন থেকে কিছু পটল তুলে নিয়ে আসি। ওগো, আমার কি পোড়া কপাল দেখো। একটা মেয়ে সন্তানের জন্ম দিলাম, তার মুখখানাও দেখতে পেলাম না। আমার কি মনে হয় জানো, আমাদের মেয়েটা এখনো বেঁচে আছে। আহ,
তুমি আবার বকবক শুরু করে দিলে। সে 16 বছর আগের কথা। তুমি কি সে দুঃখ এখনো বলতে পারছো না? তুমি তো দেখতেই পারছো ছোট বউয়ের একটা মেয়ে আছে। তাকে তো তুমি নিজের মেয়ে বলে ভাবতে পারো নাকি? ও তো তোমারই মেয়ে। ওকেই নিজের মেয়ে মনে করে আগলে রাখো না। আর যার কোনো অস্তিত্ব নেই তা ভেবে শুধু শুধু কষ্ট পেও না। ও, তাহলে এরাই মেঘমালার বাবা মা, আর মেঘমালার একটা বোনও আছে। যাই হোক, এখনই গিয়ে মেঘমালাকে খবরটা দিতে হবে। বন্ধুর মায়ের খোঁজ পেয়েছে জানলে বন্ধু খুবই খুশি হবে। কি ব্যাপার, এই মেঘমালাটাকে পাখিটা কেন বড় বউকে মেঘমালার মা বলছে? আর এই পাখিটাকে কার হয়ে খবর নিতে এসেছে সে? এই সব কিছুই আমাকে জানতে হবে। যাই পাখিটার পিছু নেই, দেখি ও কোথায় যায়। তুমি এসে পড়েছো বন্ধু। আমি কখন থেকে একা একা তোমার জন্য অপেক্ষা করছি। বাবা মায়ের কোনো খোঁজ পেয়েছো বন্ধু? আরে, এই ফুল গাছটা কিভাবে কথা বলছে? আর এটা তো সেই জায়গা যেখানে আমি বড় বউয়ের মেয়েকে জীবিত মাটি চাপা দিয়েছিলাম। কিন্তু ও কি তবে ফুল গাছ হয়ে বেঁচে আছে? না না, এটা কি করে সম্ভব? আমাকে সব কথা জানতেই হবে। মেঘমালা, তোমার বাবা মায়ের খবর নিয়ে এসেছি আমি। তোমার মা এখনো তোমার জন্য খুবই কষ্ট পায়। তোমার মা এখনো তোমার জন্য খুবই মন খারাপ করে। আর জানো, তোমার একটা বোনও আছে। জানো বন্ধু, আজ অনেক বছর পর আমি এত খুশি হলাম। তুমি সত্যি আমার অনেক উপকারী বন্ধু। ও, যেটা ভেবেছিলাম তার মানে সেটাই ঠিক। এটা বড় বউয়েরই মেয়ে, আর ওর নাম তবে মেঘমালা। না না, এটা কিছুতেই হতে দিতে পারি না আমি। ওকে যেভাবেই হোক আমাকে শেষ করে ফেলতে হবে। আমাকে যে করেই হোক একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো একদিন আমার সব ঘটনা একেবারে ফাঁস হয়ে যাবে। সেদিন আমি একেবারে শেষ হয়ে যাব। জানো বন্ধু পাখি, আজ তোমার মুখে বাবা মায়ের কথা শুনে ওদেরকে দেখতে খুব মন চাচ্ছে। কিন্তু আমার কি আর সে ভাগ্য আছে বলো? আমার জীবন তো এই ফুল গাছ হয়েই কেটে যাবে। আমার আর কোনোদিন ওদেরকে সামনে থেকে দেখার সৌভাগ্য হবে না। একদম চিন্তা করো না বন্ধু, তোমাকে মানুষ রূপে ফেরানোর জন্য একটা উপায় ঠিকই বের হবে। আমি কালই এই বিষয়ে আমার কবিরাজ বাবার সঙ্গে কথা বলবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে মানুষ রূপে ফেরানোর জন্য। কবিরাজ বাবা? সে আবার কে? তাহলে শোনো, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মাকে এক শিকারী শিকার করে নিয়ে গিয়েছিল। এরপর আমি অসহায় হয়ে পড়ি। আমাকে অসহায় অবস্থায় দেখে এক কবিরাজ বাবা আমাকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল তার কাছে। এরপর সেই আমাকে লালন পালন করে বড় করে। এতদিন আমি ওনার আশ্রয়েই ছিলাম। সে তার কাছেই আমাকে রেখেছিল। কিন্তু আমি এখন নিজের মতো করে জীবন কাটাতে চাই, তাই এইভাবে বনে বাজারে ঘুরে বেড়াই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বন্ধু, সেটা আমার জানা নেই। আমি যে কখনো মানুষ রূপে ফেরার স্বপ্ন দেখব, সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। আজ তোমার জন্য স্বপ্ন দেখছি। ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই আমার দায়িত্ব। তুমি দেখি বেশ দুষ্টু হয়েছো। আমার কথায় আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাই না? মেঘমালা, আমি আমার কবিরাজ বাবার কাছে যাচ্ছি তোমার মুখের উপায় জানার জন্য। আশা করি বেশি দিন তোমাকে কলমি গাছ হয়ে থাকতে হবে না। তবে আমি এখন যাচ্ছি, কেমন? ঠিক আছে বন্ধু, তুমি কিন্তু সাবধানে যাবে আর তাড়াতাড়ি করে ফিরে আসবে। জানোই তো, আমার সাথে বনে কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে মেঘমালা, আমি যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করব। আমি তাহলে এখন গেলাম, তুমি সাবধানে থেকো। এরপর পাখিটি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে রূপনগরের রাজকুমার বিক্রম, সে ভীষণ ভ্রমণবিলাসী। ভ্রমণ করায় তার একমাত্র শখ বলা চলে। সে বিভিন্ন রাজ্য ভ্রমণ করে বেড়ায়। এই তো বাবা, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি তো জানোই ভ্রমণ করতে আমি কত পছন্দ করি। বলতে পারো ভ্রমণ করাই আমার একটা শখ। এবার আমি মন স্থির করেছি, উদয়পুর জঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে আমি এখন যাত্রা করতে যাচ্ছি বাবা। আমার একমাত্র পুত্রের জীবনের ঝুঁকি মেনে নিতে পারবো না আমি।
তুমি যে একমাত্র বড় আদরের সন্তান বিক্রম, আমার একমাত্র যোগ্য উত্তরসূরি। তোমার অন্য কোনো আবদার থাকলে বলো, আমি তা পূরণ করব। কিন্তু এখন তুমি যা চাচ্ছ আমি তা রাখতে পারবো না। না বাবা, আমি জঙ্গল ভ্রমণে যাবই, তুমি তো জানোই। আমি যে বিষয়ে একবার মনস্থির করি আমি সেখান থেকে একদম পিছপা হই না। তাছাড়া এতটুকু ঝুঁকি যদি আমি নিতে না জানি তাহলে কিভাবে আমি এই বিশাল দায়িত্ব নেব? কিভাবে এই রাজ্যকে শত্রুর থেকে বিপদমুক্ত করব বলো? ঠিক আছে, আমি রাজি তোমার কথায়। তবে তার পরিবর্তে আমাকে একটা কথা দিতে হবে তোমাকে। তুমি উদয়পুর জঙ্গল ভ্রমণ শেষে তুমি বিয়েতে সম্মতি দেবে ও পাশাপাশি তোমার সব দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করবে। বলো তুমি রাজি কিনা? বিয়ে? বাবা, তুমি তো জানোই সংসার বিয়ে এগুলোতে আমি একদমই আগ্রহী নই। তাই এ বিষয়ে আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না। আমি গেলাম, আমার দেরি হচ্ছে। দাঁড়াও বিক্রম, যেও না। আমার কথাটা একবার শোনো, শুনে যাও তুমি। দাঁড়াও, জানি না কেন এমন অবাধ্য হয়ে গেল। এরপর বিক্রম তার প্রিয় ঘোড়া বাহাদুরকে নিয়ে জঙ্গলে ভ্রমণ করতে বেরিয়ে পড়ল। মনে হচ্ছে জঙ্গলে পৌঁছে গেছি। বাহ, বনটা কাছ থেকে আরো বেশি সুন্দর, যেমনটা দূর থেকে ভেবেছিলাম। সারা জীবন যদি এমন প্রকৃতির বুকে জীবনটা কাটিয়ে দিতে পারতাম কতই না ভালো হতো। এই বনে তেমন কোনো হিংস্র জন্তু চোখে পড়ল না। বাবা অযথাই আমাকে নিয়ে চিন্তা করছিল। বিক্রম কথা বলতে বলতে হঠাৎ একটা সাপ তার পিছে তাকে সবল দেওয়ার জন্য ওত পেতে থাকে, আর তা মেঘমালার চোখে পড়ে যায়। এই সাপটা যে ওই মানুষটার পিছনে ওকে ছোবল মারার জন্য ওত পেতে আছে। যে কোনো সময় ওকে ছোবল মারতে পারে। আমাকে এখনই ওকে সাহায্য করা উচিত। এই যে ছেলে, শুনছো? সাবধান হও। আর বাঁচতে চাইলে এখন এখান থেকে চলে যাও। তোমার পিছনে যে একটা বিষাক্ত সাপ ওত পেতে আছে তোমাকে ছোবল মারার জন্য। যে কোনো সময় ও তোমাকে ছোবল মারবে। সরে যাও ওখান থেকে। এরপর বিক্রম মেঘমালার কথা শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে সাপটা তার দিকে ওত পেতে আছে। তখন বিক্রম একটা লাঠি দিয়ে সাপটাকে ভয় দেখায়, আর ভয় পেয়ে সাপটা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এখন তুমি মুক্ত। তবে এ বন তোমার জন্য খুব একটা নিরাপদ নয়। যদি নিজের ভালো চাও তাহলে এখনই স্থান ত্যাগ করো। কে তুমি? আমার এত বড় উপকার করলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে আসো, আমার সামনে আসো বলছি। দেখা দাও, আমি তোমার এই উপকারের প্রতিদান দিতে চাই। প্রতিদান? তুমি আমাকে কিভাবে প্রতিদান দিতে চাও শুনি? তুমি হয়তো আমার পরিচয় জানলে চমকে যাবে। আমি হলাম রূপনগরের রাজপুত্র বিক্রম। আমার কাছে ধন দৌলত ক্ষমতা কোনো কিছুই অভাব নেই। বলো তুমি প্রতিদান স্বরূপ কি নিতে চাও, আমি তোমাকে তাই দেব। ধন দৌলত? ধন দৌলত আমার কাছে খুবই মূল্যহীন। তুমি কি এসব ধন দৌলত আর ক্ষমতা দিয়ে উপকারের প্রতিদান করতে চাও? অহংকারী রাজপুত্র, আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না। আমি কোনো প্রতিদান পাওয়ার জন্য তোমাকে সাহায্য করিনি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই আমার কাজ। তুমি এখন এখান থেকে এসো। ঠিক আছে, আমার ভুল হয়েছে। তবে তুমি কে? নিজেকে কেন আড়াল করে রেখেছ? সামনে আসো, দেখা দাও বলছি। আমি তোমার মতো কোনো অহংকারী লোকের সঙ্গে মোটেও দেখা করতে চাই না। তুমি এখন এখান থেকে যেতে পারো। এবং তোমার জন্য মোটেও নিরাপদ নয়। আর কখনো এখানে দ্বিতীয়বার এসো না, কেমন? বললাম তো ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দয়া করে আর অহংকারী বলো না। আমাকে একবার দেখা দাও, তুমি আমার উপকার করেছো। আমি আমি তোমাকে দেখতে চাই। আমি তোমাকে দেখা দিতে পারবো না পরদেশী যুবক। আমাকে ক্ষমা করো। আর তুমি যদি নিজের ভালো চাও তাহলে এখনই এই স্থান ত্যাগ করো। আমার কোনো প্রতিদান তোমাকে দিতে হবে না। তুমি এখন এসো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি এবারের মতো চলে যাচ্ছি। কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমার কথা অমান্য করব না। তবে আমি আবারও আসবো, এ বলে গেলাম। তখন কিন্তু আমি তোমার দেখা না নিয়ে যাব না। ভালো থেকো।
আমার কি আর সেই কপাল আছে যে আমি কারোর সামনে গিয়ে দেখা দেব? আমারও তো মন চায় মানুষ রূপে সবার সামনে গিয়ে দাঁড়াতে। জানি না আমার সে আশা কোনোদিন পূরণ হবে কিনা। কবিরাজ বাবা, আমাকে একটা সাহায্য করতে হবে আপনাকে। রে, এতদিন পর আমাকে মনে পড়লো। বনে মুক্ত জীবন ভালোই উপভোগ করছিস মনে হয়। আচ্ছা, তোর কি সাহায্য লাগবে বল আমাকে। এরপরে পাখিটি মেঘমালার বিষয়ে সব কথা কবিরাজকে খুলে বলে। সবই তো বুঝলাম, কিন্তু সমস্যাটা জটিল। দাঁড়া, দেখছি কি করা যায়। তুই দাঁড়া, আমি আসছি। একটা উপায় আছে। এই নে, এখানে জাদুর নির্যাস আছে। এটা ওই মেয়ের গাছে ছিটিয়ে দিবি, যাতে মানুষ রূপ ফিরে পাবে। ধন্যবাদ আপনাকে কবিরাজ বাবা। তাহলে এখন আমি আসি। মেঘমালা আমার জন্য নিশ্চয় অপেক্ষা করছে। মেঘমালা, এই দেখো আমি চলে এসেছি। তোমার মানুষ রূপ ফিরে পাবার একটা ব্যবস্থা করে ফেলেছি আমি। এই দেখো, এখানে জাদু নির্যাস আছে। এটা আগামী 7 দিন ব্যবহার করলে তুমি এই গাছরূপ থেকে মুক্তি পাবে আর মানুষ রূপ ফিরে পাবে। এখন তুমি খুশি তো বন্ধু? তুমি আমার অনেক বড় উপকার করলে বন্ধু পাখি। আমি কোনো দিন তোমাকে ভুলবো না। আমিও চাই তুমি যেন আমাকে কখনো ভুলে না যাও। তুমি মানুষ রূপ ফিরে পাওয়ার পরও আমি কিন্তু তোমার সাথেই থাকবো। এটাই চাই আমি, এটাই তোমার কাছে আমার আবদার। অবশ্যই বন্ধু, আমিও চাই এমন একটা বন্ধু সারা জীবন আমার পাশে রাখতে। একটা বিষয় কিছুতেই আমি হিসাব মেলাতে পারছি না। আমাকে সাহায্য করে নিজেকে সে কেন আড়াল করে রাখতে চায়? এতে কি প্রমাণ করতে চায়? সে কি আমার চেয়ে বেশি শক্তিশালী, যে কিনা রূপনগরের রাজপুত্র বিক্রমের প্রতিদানকে অস্বীকার করে? যেভাবে হোক তার পরিচয় আমার জানতেই হবে। আমি এত সহজে হাল ছাড়ছি না। কালে আমি উদয়পুর জঙ্গলে আবার যাব। আমাকে যে ওখানে যেতেই হবে। পরদিন সকালবেলা বিক্রম তার বাহাদুর ঘোড়াকে নিয়ে আবারও উদয়পুরের জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই তো পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে সেই কণ্ঠটা ভেসে আসছিল। বন্ধু পাখি, আমি কি সত্যি এই জাদু নির্যাসের গুণে নিজের মানুষ রূপ ফিরে পাবো? তোমার কি মনে হয়? ওই তো সেই কণ্ঠস্বরটা আবারও ভেসে আসছে। এ কি? এই কণ্ঠে তো দেখছি একটা সূর্যমুখী ফুল গাছ কথা বলছে, কিন্তু এটা কি করে সম্ভব? একটা ফুল গাছ কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? এর পেছনে সব ঘটনাই আমাকে জানতে হবে। এই জাদু নির্যাসের গুণে তুমি তোমার মানুষ রূপ ফিরে পাবে। কবিরাজ বাবা তো আমাকে এমনটাই বলল। ও, তার মানে কি সে ফুল গাছ হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছে? তাই সে নিজেকে আড়াল করে রেখেছিল আমার থেকে। আর আমি অযথা তার সম্পর্কে কত ভুলভাল ভাবছিলাম। ও আমার প্রাণ বাঁচিয়েছে। আমি ওর বিপদে ওকে সাহায্য করতে চাই, সাহায্য করে প্রতিদান পূরণ করতে চাই। যাই, এখনই উপযুক্ত সময়। আমাকে এখনই ওর দিকে গিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে আমার। মেঘমালা, আমি বলেছিলাম না আমি আবার আসবো? দেখো, ঠিক চলে এসেছি। তুমি এবার নিজেকে আমার থেকে আড়াল করতে পারলে না। আমি তোমাকে তোমার এই বিপদ থেকে সাহায্য করতে চাই। কি? তুমি কি করে আমার নাম জানলে? আর তুমি এত কিছু আমার সম্পর্কে কি করে জানলে? আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম। দয়া করে তোমার এই বিপদে আমাকে তোমার পাশে থাকতে দাও। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার বদলে আমিও তোমার বিপদ থেকে তোমাকে সাহায্য করতে চাই এবং ঋণ শোধ করতে চাই। আমার তোমার সাহায্যের কোনোই প্রয়োজন নেই। তুমি এখন এখান থেকে যেতে পারো। তোমার মতো অহংকারী রাজপুত্র থেকে কোনো সাহায্য চাই না আমি। কেন তুমি আমার সাহায্য নিতে চাইছো না? তুমি কি নিজেকে আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী মনে করো? তাহলে আমাকে কেন সাহায্য করেছিলে? উত্তর দাও।
হতে পারো তুমি রাজপুত্র, অনেক টাকা পয়সা ধনরত্নের মালিক তুমি, কিন্তু আমার কাছে সব কিছুই মূল্যহীন। তুমি শুধুমাত্র প্রতিদান দেওয়ার জন্যই আমাকে সাহায্য করতে চাও, কিন্তু আমি তোমার মতো অহংকারী লোকের কাছ থেকে কোনো প্রতিদান নেব না। আর আমি প্রতিদান নেওয়ার জন্য তোমাকে সাহায্যও করিনি। যে কথায় কথায় টাকার অহংকার দেখায় তাকে আমি কি করে বিশ্বাস করব বলো? তুমি যে সবকিছু টাকা দিয়ে পূরণ করতে চাও। তুমি আমার চোখ খুলে দিয়েছো মেঘমালা। অর্থ আর অহংকারে আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। বলো, কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? আমি তাই করব। তবে তোমার এই বিপদে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না। মেঘমালা, রাজপুত্র যেহেতু এত করে বলছে, তখন ওকে আর ফিরিয়ে দিও না। আমার মনে হয় ওকে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। ও হয়তো সত্যিই আমাদেরকে সাহায্য করতে চাইছে, আর ও নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, আমার বন্ধু যখন এত করে বলছে, তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তবে তোমাকে আমার বিশ্বাস অর্জন করতে হবে, তা না হলে আমি তোমার সাহায্য নিতে পারবো না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। যদি আমার শর্তে রাজি থাকো তাহলে ঠিক আছে, তা না হলে নিজের রাস্তা মাপো। তুমি সাহায্য করতে চেয়েছো বলেই তো আমি তোমার সাহায্য নিতে পারি না, তাই না? ভেবে দেখো আমি যা বললাম, তুমি আমার শর্তে রাজি কিনা। যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলেই আমি তোমার সাহায্য নেব। ধন্যবাদ মেঘমালা, আমি যেভাবেই হোক তোমার বিশ্বাস অর্জন করব। মেঘমালাকে তো কথা দিয়েই ফেলেছি যে ওর বিশ্বাস অর্জন করব। আগে অনেক বড় বড় বিষয়ে আমি অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং তা সফলতার সাথে পূরণও করেছি। তবে এমন কখনো হয়নি যে কারো বিশ্বাস অর্জন করতে হবে। তবে আমি রাজকুমার বিক্রম, যে কোনোদিন কোনো বিষয় হারেনি, আজও তার বিপরীত হবে না। যেভাবেই হোক আমাকে যে মেঘমালার বিশ্বাস অর্জন করতেই হবে, করতেই হবে। বন্ধু পাখি, তুমি কিন্তু এখনো তোমার নামটাই আমাকে বলনি। ও হ্যাঁ, সেটাই তো। কত কথা হয়ে গেল আমাদের, তবে নিজের নামটাই তোমাকে বলা হলো না। দেখেছো কাণ্ড। ছোটবেলায় নাকি আমি খুবই দুষ্টু ছিলাম, তাই দেখে কবিরাজ বাবা আদর করে আমার নাম দিয়েছিল চঞ্চলা। কবিরাজ বাবা আমাকে এ নামেই ডাকে। তুমিও চাইলে আমাকে এ নামে ডাকতে পারো। চঞ্চলা? বা, বেশ চমৎকার নাম তো তোমার। তুমি দেখতে যেমন সুন্দর, তেমনি তোমার নামটাও ভারী মিষ্টি। তা বন্ধু পাখি, তুমি তো আমাকে বলছিলে আমার নাকি একটা ছোট বোন আছে। তা আমার বোন দেখতে কেমন হয়েছে, আর কতটাই বা বড় হয়েছে? আমাকে কি এই সম্পর্কে কিছু বলতে পারো তুমি? না মেঘমালা, আমি তোমার ছোট বোনের সম্পর্কে কিছুই তোমাকে বলতে পারবো না, কারণ ওর সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। ওর সাথে তো আর আমার দেখা হয়নি। আমি শুধু এতটুকুই জানি যে তোমার একটা ছোট বোন আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। জানো, আজ ছোট বোনটার কথা খুব মনে পড়ছে। আর আমার এটা জেনেও খুব ভালো লাগছে যে আমার একটা ছোট বোন আছে। আমি যে কত খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু মেঘমালা, আমি যতটা জানি ও তো তোমার সৎ মায়ের মেয়ে, মানে তোমার সৎ বোন। যে মা তোমাকে জীবিত কবর দিয়েছে, তোমাকে তোমার মায়ের থেকে দূরে সরিয়ে দিয়েছে, তোমাকে তোমার মায়ের আদর থেকে বঞ্চিত করেছে, আর সে ঠিকই তার নিজের মেয়েকে নিজের কাছে রেখেছে। তারা ভালোই আছে তোমাকে ছাড়া। এ সব কিছু জেনেও তুমি তোমার সৎ বোনকে এতটা ভালোবাসো। তোমার কি হিংসা হয় না? হিংসা? হিংসা কেন হবে বলো তো? এ বিষয়ে তো ওর কোনো দোষ ছিল না। একজন নির্দোষ মানুষকে কি দোষী করা ভালো বলো? ও তো আমার নিজেরই বোন, তাই না? আজ যদি একসাথে থাকতাম তাহলে তো দু বোন একসঙ্গেই থাকতাম, একসঙ্গে কত গল্প করতাম, কতই না খুনসুটি করতাম। ভাবলেই খুব ভালো লাগছে আমার। সত্যি মেঘমালা, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এতটুকু হিংসা, অহংকার
কিছুই নেই তোমার ভেতরে। সারাটা জীবন তুমি পরিবার থেকে দূরে থেকেও ঠিকই শিখে ফেলেছো কিভাবে অন্যদেরকে ভালোবাসতে হয়। বন্ধু, জানো, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। নিজের পরিবারকে ভালোবাসতে কি আলাদা করে শিখতে হয় বলো তো? ভালোবাসা তো মন থেকে আসে, তাই ভালোবাসা আলাদা করে শেখার কিচ্ছু নেই বন্ধু। আমি যেভাবেই থাকি না কেন, যত কষ্টেই থাকি না কেন, আমি চাই আমার পরিবার ভালো থাকুক। আমি আমার মায়ের আদর না পেলেও আমার বোনটা যেন আমার মায়ের আদর পায়, ও তাদের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। না জানি আমার বোনটা আজ কত বড় হয়েছে। ও মা, মা কোথায় গেলে তুমি? যেভাবেই হোক না কেন, বড় বউয়ের মেয়ে ওই মেঘমালাকে আমাকে চিরতরে শেষ করতেই হবে। কিন্তু কিভাবে, সেটাই তো আমার মাথায় আসছে না। যা করার দ্রুত সময়ের মধ্যেই করে ফেলতে হবে। যদিও একবার মানুষের রূপ ফিরে পাই, ও এ বাড়িতে ফিরে আসে, তাহলে আমার সব অপকর্ম যে ফাঁস হয়ে যাবে। না না, যাই একবার কবিরাজের কাছে গিয়ে দেখি ওকে শেষ করার কোনো মরণ উপায় খুঁজে পাওয়া যায় কিনা। এই যে মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর এদিকে আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে মরছি, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো শুনি? আচ্ছা মা, তোমাকে কি যেন একটা বলতে শুনলাম, কাকে মারার জন্য মরণ উপায় খুঁজছো শুনি? রনিতা কি আমার সব কথা শুনে ফেলেছে? তাহলে তো সর্বনাশ। এখন কি হবে? না মানে কিছু না তো। ও, বুঝেছি। তুমি আমাকে না বললেও আমি ঠিকই বুঝে ফেলেছি। বাড়িতে অনেক ইঁদুর তেলাপোকার উপদ্রব বেড়েছে, তাই না বলো? ওদেরকে মারার জন্যই তুমি মরণ উপায় খুঁজছিলে, কি ঠিক ধরেছি তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ইঁদুর তেলাপোকা এগুলো মারার কথাই ভাবছিলাম রে। এগুলোর যন্ত্রণায় যে কি বিপদে আছি তোকে কি করে বলবো। আমার ওই সাধের গাছের ডগাগুলো কেটে একেবারে শেষ করে দিয়েছি ইঁদুরে। তাই এগুলো নির্মূল করার জন্য একটা উপায় খুঁজছিলাম আর কি। তা সেটা বললেই তো হয়, এমন হক চুকিয়ে যাওয়ার কি আছে শুনি? তুমি আমার কথা শুনে এমন করলে যেন আমি তোমার গোপন সব কথা জেনে ফেলেছি। মানে চমকাবো কেন? এমন হঠাৎ করে আচমকা তোর উপস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। তোর মায়ের তো বয়স হয়েছে, তাই না? তাই হঠাৎ করে তোর অপ্রত্যাশিত উপস্থিতিতে বুকের ভিতরটা ধড়ফড় করে উঠেছিল। আর একটু হলেই তো তুই আমাকে মারতি। আমার কাছে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই লেগেছে মা। এরপর থেকে মাঝে মধ্যেই হুট করে তোমাকে আমি পেছন থেকে এমন চমকে দেব, তখন বুঝবে কেমন মজা। কেমন শয়তান মেয়ে, একটু হলেই দিচ্ছিলে আমার দমটা বের করে, আবার হাসে। হয়েছে, আর হাসতে হবে না তোকে। এখন কি জন্য এসেছিলি তাই বল। ও হ্যাঁ, আমি তো একটা দরকারেই তোমাকে খুঁজছিলাম। তোমাকে এমন চমকে যেতে দেখে আসার কারণটাই ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা ডিম ভাজি করে দাও না, খেতে খুব মন চাচ্ছে। পারবো না আমি, সময় অসময় কিচ্ছু বোঝে না, হুটহাট একটা আবদার করে বসলেই হলো। হুটহাট একটা আবদার করে বসবে, আর আমাকে তা মানতে হবে। যা, নিজে তো একটু নিজের কাজ করতে পারিস নাকি? একটু পানিও তো নিজের হাতে ঢেলে খাস না। দুদিন পর তো শ্বশুর বাড়ি যাবি, মাকে কি দাসী হিসাবে নিয়ে যাবি নাকি শ্বশুর বাড়িতে? হ্যাঁ ও মা, তোমাকে আমি বলছি না বিয়ের কথা বলবে না আমাকে? আমি বলেছি না আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না? দূর চাই, ভালো লাগে না। তোমার চেয়ে বড় মাই ভালো। আমি গেলাম বড় মায়ের কাছে। যাক বাবা, বাঁচলাম। আর একটু হলেই তো সব ফাঁস হয়ে যেত। আমাকে আরো সতর্ক হয়ে পা ফেলতে হবে। আর দেরি না করে আমি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যাই, ঘর থেকে কিছু টাকা নিয়ে আসি। বড় মা, তোমার ঘরে কি আমি একটু আসতে পারি? হ্যাঁ, আয়। এতে আবার বলার কি আছে? মায়ের কাছে মেয়েকে আসতে কি অনুমতি নেওয়া লাগে? পাগলি মেয়ে একটা। হ্যাঁ, লাগে তো অনুমতি। জানো তো, একটু আগে মায়ের কাছে গেলাম, সে আমার অপ্রত্যাশিত উপস্থিতিতে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়েছে। তাই তোমার কাছে আসার আগে একটু অনুমতি চেয়ে নিলাম। দেখেছো,
মেয়ের কাণ্ড, বড় বউয়ের ঘরে এসে এসব নিয়ে আলোচনা শুরু করেছে। হাই পোড়া কপাল, এই মেয়েটার মাথায় আর বুদ্ধি হবে না। কি যে করব আমি এই মেয়েটাকে নিয়ে? এতদিক একা আমি কিভাবে সামলাবো? আমি তো পাগল হয়ে যাব দেখছি। যাই তাড়াতাড়ি, আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। আমাকে দেরি করলে চলবে না। হা 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 হা, তাই নাকি রে? হতে পারে এমন, তোর মা হয়তো হঠাৎ করে বুঝতে পারিনি, তাই এমনটা হয়েছে। এখন বল, কি দরকারে এসেছিস? মাকে বলেছিলাম একটা ডিম ভেজে দিতে, খেতে খুব মন চাইছিল। এটা বলতেই মা আমাকে কি এক ধমক দিল, আরো কত কি বলল। শুনবে মা কি বলল? বলে বিয়ে হয়ে গেলে কি শ্বশুর বাড়িতে মাকে দাসী করে নিয়ে যাবি নাকি? কেমন লাগে বলো তো বড় মা? আমি তো তোমাদের বলেই দিয়েছি এসব বিয়ে শাদী আমি করব না। মায়েরা এমন একটু আধটু রাগ করতেই পারে, এতে মন খারাপ করার কিচ্ছু নেই মা। তুই তাহলে বস, আমি যাচ্ছি তোর জন্য ডিম ভেজে নিয়ে আসি। না বড় মা, এখন আর লাগবে না। এখন আমার আর ডিম ভাজি খেতে ইচ্ছে করছে না। আমি এখন তোমার কোলে একটু মাথা রেখে শোবো আর তোমার গল্প শুনবো, তাতেই আমার খুব ভালো লাগবে। পাগলি মেয়ে একটা, এই বলে ডিম ভাজি খাবো, আবার এই বলে গল্প শুনবো। কখন যে কি বলিস তুই, কিছুই ঠিক নেই। আয় তবে শুয়ে পড়, দাঁড়িয়ে আছিস কেন? জানো বড় মা, তোমার কোলে মাথা রাখলেই আমার সব রাগ চলে যায়। কত শান্তি তোমার কোলে। আচ্ছা বড় মা, একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? বলো আগে, তাহলেই তোমাকে বলবো কথাটা। বল না, কি বলবি? মায়ের কাছে এত দ্বিধা কিসের? বল, কি বলতে চাস? বড় মা, সবাই বলে তুমি নাকি আমার সৎ মা, কিন্তু তোমার ভালোবাসায় তো আমি কোনো কমতি দেখি না। তুমি আমাকে কত ভালোবাসো। আচ্ছা, যদি আপু বেঁচে থাকতো তাহলে তখন কি তুমি ওকে বেশি ভালোবাসতে, নাকি আমাদের দুজনকেই সমান ভালোবাসতে বলো তো? পাগলি মেয়ের কথা শোনো। কেন রে, তোকে কি আমি কম ভালোবাসি? আমার কাছে তোরা সবাই সমান। আমি যে তোর মা, মায়ের কাছে সব সন্তানই সমান হয়। আমার কাছে তোরা দু বোনই সমান। তোর কথা শুনে আজ তোর বড় বোনের কথা খুব মনে পড়ে গেল রে মা। আজ যদি মেয়েটা বেঁচে থাকতো, কত বড় হয়ে যেত। এতদিন হয়তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে যেত ওর। বড় মা, আমি তোমাকে আপুর কথা মনে করিয়ে দিয়ে কষ্ট দিয়ে ফেললাম, তাই না? আমি জানি তুমি আপুর কথা মনে পড়লে এখনো আড়ালে চোখ লুকিয়ে কান্না করো। আমার ভুল হয়ে গেছে। চোখে পানি ফেলাই যে আমার ভাগ্যে ছিল রে মা। নিজের মেয়েটাকে কি ভুলে থাকা যায় বল? ওকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মেয়েটাকে গর্ভে রাখলাম, তার মুখটাও দেখার সৌভাগ্য হলো না আমার। আমার কষ্ট তোদের কাউকে বোঝাতে পারবো না রে মা। তুই যখন নিজে মা হবি তখন বুঝতে পারবি মা হওয়া কি জিনিস। আচ্ছা বড় মা, তোমাকে কেন আপুকে দেখতে দেওয়া হয়নি? আমি তো তখন হুঁশেই ছিলাম না রে মা। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি জানতে পারি একটা মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। আমাকে না দেখিয়েই তারা দাফন করে ফেলেছে। বড় মা, বাবা কি আপুকে দেখেছিল? না রে মা, তোর বাবা সেদিন সকালে তোর দাদিকে নিয়ে শহরে গিয়েছিল তোর দাদিকে ডাক্তার দেখানোর জন্য। বাড়িতে শুধু আমি আর তোর মাই ছিলাম, আর সাথে ছিল একটা দাইমা। তবে পুরো বিষয়টা আজও আমার কাছে ঘোলাটে। কিভাবে যে কি হয়ে গেল আমি কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, তুমি চিন্তা করো না বড় মা, আমি মায়ের কাছ থেকে এর কারণ জানতে চাইবো, কেন তোমাকে আপুর মুখ দেখতে দেওয়া হয়নি সেদিন। আচ্ছা যাই, দেখে আসি মা কি করছে। কবিরাজ বাবা, আমাকে বাঁচান। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বহু কষ্টে আপনার সন্ধান পেয়েছি। দয়া করে আমাকে বাঁচান। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। এত উতলা হওয়ার কিছু নাই। কি হয়েছে সব খুইলা ক, দেহি তোর জন্য কি করতে পারি। না কবিরাজ বাবা, আপনি এভাবে বলবেন না। আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আমি বহু দূর থেকে এসেছি। ঠিক আছে, আমার সব ঘটনা খুইলা ক,
আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায় নাই। আশা করি তোর ক্ষেত্রেও তার বিপরীত হইব না। এরপর ছোট বউ কবিরাজকে সব ঘটনা খুলে বলতে থাকলো। সবই তো বুঝলাম, তুই এখন কি চাস সেটা আমারে ক। আমি চাই ওই মেয়েকে চিরতরে এই পৃথিবী থেকে শেষ করে ফেলতে, যাতে আর কোনোদিনও মানুষ রূপ তো দূরের কথা, ফুল গাছ হয়েও যেন বেঁচে থাকতে না পারে। ওকে আপনি এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কবিরাজ বাবা, সেটা যেভাবেই হোক না কেন, যে কোনো উপায়ে আমাকে এই সাহায্যটুকু আপনাকে করতেই হবে কবিরাজ বাবা। ঠিক আছে, তাই হইব। তবে কাজটা এত সহজ হইব না। এর জন্য তোরে অনেক কাঠখড় পোড়াইতে হইব, অনেক অসাধ্য সাধন করতে হইব। বল, যখন যা কিছু করতে কমো তা করতে পারবি তো? হ্যাঁ কবিরাজ বাবা, ওই মেয়েকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য আমি সব করতে রাজি। আপনি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে। বলতাছি এত উতলা হইলে চলবো না। তোদের খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হইব। তার আগে বল, এর বিনিময়ে আমাকে তুই কি বকশিস দিবি? আমার কাছে কিছু টাকা আছে কবিরাজ বাবা, আপনি নিন, এই টাকাগুলো আপনি রাখুন। আমার সাথে কি তামাশা হইতেছে নাকি? আমার অনেক বড় বকশিস চাই। 1 বস্তা রূপার মুদ্রা অথবা 100 স্বর্ণ মুদ্রা লাগবো, তবেই আমি তোর জন্য কিছু করবো, নাইলে না। কবিরাজ বাবা, এসব আমি কোথা থেকে দেব আপনাকে? এসব স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা, এগুলো যে আমার পক্ষে পাওয়া বড় কঠিন। আমার কিছু গহনা আছে, আপনি চাইলে আমি আপনাকে সেগুলো দিতে পারি। দয়া করে আপনি সেগুলো গ্রহণ করে আমাকে বাঁচান কবিরাজ বাবা, আমি খুবই বিপদে পড়েছি। ঠিক আছে, তাহলে সেগুলো কাল সকালে নিয়ে আসবি, আমি দেখব আগে সেগুলো, তারপরে আমি তোর জন্য কাজ করব। আমি আমার জাদু মন্ত্র দিয়ে একটা বিষাক্ত নির্যাস বানিয়ে রাখবো। তা বানাতে আমার 1 দিন সময় লাগবে। এখন তুই যাইতে পারিস। আজ অনেক দিন হয়ে গেল মেঘমালার সাথে দেখা করতে যেতে পারিনি আমি। আজ যেতে হবে, না হলে ও আমাকে আবার ভুল বুঝবে, ভাববে আমার কথার কোনো দাম নেই। এমনিতে ও আমাকে বিশ্বাস করতে চায় না। যাই, সকাল সকাল বেরিয়ে পড়ি। বন্ধু, আমি খাবার খেতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে বন্ধু, যাও, খাবার খেয়ে তাড়াতাড়ি চলে এসো কেমন? আমার একা থাকতে একদমই ভালো লাগে না। এই বলে চঞ্চলা খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। এদিকে বিক্রম যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখন তার বাবা তাকে পিছন থেকে ডাক দেয়। বিক্রম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই তো বাবা, একটু বের হচ্ছি, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, বলবো বলেই তো তোমাকে ডাকলাম। তুমি কি ভুলে গেলে নাকি? তুমি সেদিন আমাকে বলে গেলে তুমি ফিরে এসে আমার সাথে দেখা করবে, বিয়ে করতে রাজি হবে। কই, তুমি তো একদিনও আমার সাথে দেখা করলে না। আমি না হয় রাজকাজে ব্যস্ত থাকি, সময় পাই না, তোমার সাথে দেখাও করতে পারি না, কথাও বলতে পারি না। তাই বলে তুমি কি একটু দেখা করতে পারো না আমার সাথে? আজ সময় করে তোমার সাথে দেখা করতে এলাম, এসে দেখে তুমি বের হচ্ছ। এভাবে কি জীবন চলবে বলো তো? তোমার এই বেপরোয়া জীবন আর মেনে নিতে পারছি না আমি। তোমাকে আমি যত দেখি ততই অবাক হই। না মানে বাবা, আমি তো তোমাকে বলেইছি আমি বিয়ে করতে চাই না এখনই। এখন আমি মুক্ত জীবন উপভোগ করতে চাই। আমি এখন আসি কেমন? আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। উদয়পুরের জঙ্গলে যাব করে আর যাওয়াই হয় না। তুমি দয়া করে আমাকে আটকেও না, আমি যাই। তোমাকে আমার সত্যি কিছু বলার নেই, বড় দুঃখ হয়। আমার পুত্র তুমি, আমার পরবর্তীতে রাজা হবে তুমি, আর সেই তুমি কোনো কিছুর দিকে কোনো খেয়াল করো না। আমার সাথে তো যোগাযোগ রাখো না, তোমার নিজের মায়ের খোঁজও নাও না। তোমার মা ভীষণ অসুস্থ, সেই খোঁজকে তুমি রাখো। চলো আমার সাথে তোমার মায়ের কাছে। কি বলছো বাবা? মা অসুস্থ? কিন্তু আমি তো কিছুই জানি না, কি হয়েছে আর কখন হয়েছে? এসব পরে এসে জানতে পারবে। তোমাকে যেটা বলি এখন সেটাই করো।
দেরি না করে এখনই দ্রুত ডাক্তার আনার ব্যবস্থা করো। আমি তোমার মায়ের পাশে থাকছি, তুমি যাও। আজ আমি মেঘমালার কাছে যেতে পারলাম না, আমাকে তুমি মাফ করে দিও মেঘমালা। আমি মাকে সুস্থ করে ঠিকই যাব, আবার উদয়পুরের জঙ্গলে যাই। আর দেরি করা ঠিক হবে না, এখনই গিয়ে ডাক্তার ডেকে আনি। তাড়াতাড়ি করে পা চালাই, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কাউকে না বলেই চলে এসেছি, কেউ আবার আমার খোঁজ না করে, খোঁজ করে না পেলেই সন্দেহ করবে, যেটা একদমই করতে দেওয়া যাবে না। মা, ও মা, কোথায় তুমি? এই মা যে আজকাল কি করে বেড়ায় আর কই থাকে খুঁজেই পায় না। এই দেখি এখানে আসছে তো একটু পরেই নেই, একেবারে হাওয়ার উপর চলছে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, মেয়েটা আমাকে খুঁজতে শুরু করেছে। এখন আবার ওর হাজারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হাই পোড়া কপাল, কি যে করি, কি যে একটা বিপদে পড়লাম। এই যে মা, তুমি কোথায় গিয়েছিলে? আজকাল হুটহাট করে যে কোথায় গায়েব হয়ে যাও আমি কিছুই বুঝতে পারি না। পাখি হয়ে গেছো নাকি তুমি? আজকাল এই দেখছি এখানে আসো, এই দেখছি নেই। চোখের পলকে একেবারে হারিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ, কেন রে, তোকে কি আমার সবকিছু বলে করতে হবে? কোথায় কি কাজ করছি কি করছি না, সর তো সামনে থেকে। ঘরে যেতে দে আমাকে, এখন আমি একটু বিশ্রাম নেব, আমি অনেক ক্লান্ত। তোর এই বকবক শোনার সময় নেই আমার। কেন মা, তুমি কোথায় গিয়েছিলে? এত ক্লান্ত হয়ে গেছো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে অনেক দূর গিয়েছিলে। তা যাওয়ার আগে আমাকে বললে কি আমি তোমার সঙ্গে যেতাম না? কেন, আমি কি একা যেতে পারি না? সব জায়গা কি তোকে নিয়ে যেতে হবে নাকি? আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই, তাই গিয়েছিলাম এক জায়গা। সর তুই এখন এখান থেকে। তুমি কি কাজ করো নাকি? তোমার কাজ থাকবে, সংসারের তেমন কোনো কাজই তো তোমাকে করতে হয় না। বেশিরভাগ কাজই তো করে বড় মা, তুমি শুধু ঘুরে বেড়াও। আবার এখন বলছো কাজের কথা। তোমার এই কাজের কথাটা আমার ঠিক হজম হচ্ছে না, অদ্ভুত লাগছে ব্যাপারটা। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, আমার সব কাজে শুধু বাহাত ঢুকাই, আমাকে একটুও শান্তিতে থাকতে দেয় না। মাঝে মধ্যে বুঝতেই পারি না ও আমার নিজের পেটের মেয়ে নাকি আমার শত্রু। আমাকে ঘরে যেতে দে বলছে রনিতা, আমার এখনো অনেক প্ল্যান বাকি, কাজটা ঠিক মতো করতেই হবে আমাকে, না হলে আমার শান্তি নেই। শর্ত তুই। পরিকল্পনা? কিসের পরিকল্পনা মা? বলো না আমাকে, তাহলে আমিও তোমাকে একটু সাহায্য করতে পারবো। কোন কাজের জন্য পরিকল্পনা করছো বলো না মা, বলো না। এই রে, কি বলতে কি বলে ফেললাম। না না, আমাকে আরো সাবধানী হতে হবে। তো তোর বিয়ের পরিকল্পনা বুঝলি? একটা ঢিঙ্গি মেয়ে হয়েছিস, সারাদিন শুধু ঢিঙ্গিপনা করে বেড়াস, তাই তোকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতে হবে আমাকে এখন থেকেই, বুঝলি? কেমন পাত্র দেখা যায় তোর জন্য সেটাই পরিকল্পনা করছি। কেমন পাত্র পছন্দ তোর বলতো, তাহলে আমার পরিকল্পনা করতে একটু সুবিধা হয়। মা, তুমি কিন্তু আবার শুরু করে দিলে। এ নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগেও রাগ করেছিলাম, তুমি আবার সেই ফাওয়ালাপ শুরু করলে। তুমি না একদম ভালো মা না, তোমার থেকে বড় মা অনেক ভালো, আমাকে কত আদর করে কত ভালোবাসে। মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই আমি তোমার মেয়ে নাকি বড় মায়ের মেয়ে। ভালো তো, তাহলে যা না বড় মায়ের কাছে, আমাকে কেন খুঁজিস? এখন সর তো, আমাকে এবার ঘরে যেতে দে। এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে রনিতা, ঘরে যেতে দে, সর। আজকাল মা কেমন যেন অদ্ভুত আচরণ করছে, কি জানে কি হয়েছে, হয়তো বা বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। যাই হোক, মা যখন কিছু বললো না, ও নিয়ে মাথা খারাপ করে আমার আর কাজ নেই। এখনকার মতো তো রনিতাকে রাগিয়ে ব্যাপারটা সামলে নিলাম, আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। না, আমাকে আরো সতর্ক হয়ে কাজ করতে হবে। আর একটু হলেই তো মুখ ফসকে সব বেরিয়ে যাচ্ছিল, এত অস্থির হলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ ছাড়তে হবে। এদিকে বাড়ির এত জ্বালা, আর ওদিকে কবিরাজটাও এত মূল্যবান বকশিস চাইলো, ওসব জিনিস আমি কই পাই যাই, এত না ভেবে আমার গয়নাগুলো সব বের করতে হবে, সবগুলো এখনই গুছিয়ে ফেলি। আবার কে কখন ঘরে চলে আসে বলা তো যায় না, মেয়েটা যখন তখন ঘরে চলে আসে। ও যদি গয়না বের করতে দেখে, শেষে হাজারটা প্রশ্ন করবে, তার হাজারটা প্রশ্ন আমাকে আবার বানিয়ে বানিয়ে দেওয়া লাগবে, কি জ্বালা।
আহারে, আমার এতদিনের জমানো গয়নাগুলো কত কায়দা করে গুছিয়েছিলাম, এগুলো এখন ওই কবিরাজকে দিতে হবে। ওই মেঘমালার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে। নিজের গয়নাগুলো দিয়ে দেওয়া লাগবে, কিছুতেই তা মানতে পারছি না। কোনো একটা বুদ্ধি বের করতে হবে। কোনো উপায়ে কি কবিরাজের বকশিশ দেওয়া যায়? এগুলো না দিয়ে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? পেয়েছি একটা বুদ্ধি। বড় বউয়ের তো অনেক গয়না, সে গয়নাগুলো যদি কোনোভাবে হাতিয়ে নিতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। আমার গয়নাও থেকে যাবে, আবার কাজও হয়ে যাবে। ভেবে ভেবে বেশ একটা বুদ্ধি বের করেছি বটে। যাই, বড় বউয়ের সঙ্গে একটু ভাব করে আসি আর দেখে আসি আলমারির চাবিটা কোথায় রাখা আছে। আসবো বড় আপা? আয়। কি রে, কিছু বলবি? হ্যাঁ বলবো। বলছিলাম যে তোমাকে আজ রান্না করতে হবে না, বুঝেছো? আজ আমি রান্না করব। ঠিক আছে, তো সে তো ভালো কথা। তোমার ঘরটা তো বেশ সুন্দর করে সাজানো। কেন রে, তুই কি আমার ঘরে এই প্রথমবার আসছিস নাকি? আগেও তো অনেক এসেছিস। আগে যেমন ছিল এখনো তো তেমনই আছে। হ্যাঁ তা এসেছি, কিন্তু আগে এতটা খেয়াল করিনি। বড় আপা, আমি কি তোমার ঘরের জিনিসগুলো হাত দিয়ে দেখতে পারি? হ্যাঁ, হাত দিতেই পারিস। তুই আমার ছোট বোনের মতো, আমার জিনিস তো তোরও জিনিস। বড় বউ একথা বললে ছোট বউ জিনিসপত্র দেখার নাম করে চাবিটা কোথায় রাখা আছে তা দেখে বড় বউয়ের ঘর থেকে বের হয়ে আসে। আমার যা দরকার ছিল তা আমি পেয়ে গেছি। যাই, রান্না করতে যাই। এরপর সবাই যখন সন্ধ্যায় খেতে বসবে আমি গিয়ে সবগুলো গয়না বের করে নেব। এখন কেটে পড়ি। উফ, কি গরম রে বাবা! এই গরমে আমাকে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে, শুধুমাত্র ওই মেয়ের জন্য আমাকে এসব করতে হচ্ছে। তোকে আমি ছাড়বো না রে মেঘমালা। এরপর রাতের বেলায় সবাই খাবার খেতে বসে। তখন তোমরা খাওয়া দাওয়া করো, আমি একটু আসছি। দেখেছো বন্ধু, ওই রাজকুমারের আর কোনোই খোঁজ নেই। আমি আগেই জানতাম সে শুধুমাত্র কথার কথাই বলেছে, সে মন থেকে আমাকে সাহায্য করতে চায় না। এর জন্যই তো আমি তার কোনো কথাই শুনতে চাইনি। নেহাতি তুমি বললে, তাই তোমার কথা শুনতেই তার সাহায্য নিতে রাজি হয়েছিলাম আমি। তা না হলে কখনোই রাজি হতাম না। এইসব মানুষ যে কেমন হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। মেঘমালা, না জেনে শুনে কাউকে কিছু বলা কিন্তু ঠিক না। হতেও তো পারে তার কোনো সমস্যা হয়েছে, আমরা শুধু শুধু তাকে ভুল বুঝছি। আমার তো মনে হয়েছিল রাজকুমার যা বলল মন থেকেই বলল। হতেও পারে, তুমি যা বলছো ঠিকই বলছো, কিন্তু তুমি যে ধারণা করছো সে ধারণা তো ভুলও হতে পারে, তাই না? তোমার ধারণা ভুল নাকি ঠিক তা কিভাবে বুঝবো আমরা? আচ্ছা ঠিক আছে, আমার ধারণা ভুল নাকি ঠিক তা কালকেই তুমি জানতে পারবে। আমরা তো তার ঠিকানা জানি। আমি কাল যাব তার খোঁজ নিতে। সে ইচ্ছে করে আসছে না নাকি সত্যিই তার কোনো সমস্যা হয়েছে? তুমি কোনো চিন্তা করো না বন্ধু, কাল তুমি তার খোঁজ পেয়ে যাবে। বড় বউ ওদিকে খাচ্ছে। যাই, এই সুযোগে গয়নাগুলো নিয়ে চলে যাই। বড় মা, তোমার ঘরে ঘি আছে না? হ্যাঁ আছে, তুই যা গিয়ে নিয়ে আয়। রনিতা ঘি আনতে বড় বউয়ের ঘরে যায়। এদিকে বড় বউয়ের আলমারি থেকে গয়না বের করছে ছোট বউ। ঠিক তখনই রনিতা সেখানে চলে আসে আর তার মাকে গয়না চুরি করতে দেখে ফেলে। এ কি মা, তুমি বড় মায়ের গয়না হাতে কি করছো?